মানে আবেগের জায়গায় অবশ্যই 100 টেস্ট ম্যাচ জয়লাভ করা, কিন্তু তার চেয়ে বেশি হয় কি যে আমরা দুই তিনটা কারণ। একটা হচ্ছে আমরা অ্যাওয়েতে মানে সবসময় সাধারণত যে কোনো দলের মানে ইন্ডিয়ার বলেন বা যে কোনো পার্সোনাল প্লেয়ারের ক্ষেত্রে হয় কি সবাই বলে কি যে ওভারসি মানে বাইরে গিয়ে কেমন খেলে, তখন আলোচনা করি বা সমালোচনা করি। তো বাইরে গিয়ে আমরা জয়লাভ হয়েছি এগেনস্ট শ্রীলঙ্কা। আবার অনেকে এটাও বলছে যে শ্রীলঙ্কা নতুন দল, ওই দল নাই। কিন্তু মাথায় রাখতে হবে এই শ্রীলঙ্কা দলই কিন্তু অস্ট্রেলিয়াকে টাফ টাইম দিয়ে 3-0 মানে হোয়াইট ওয়াশ করেছে। তো ওই জেতার দরকার ছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি যতই ভালো ব্যাটসম্যান হন, আপনি ভালো খেলে আপনি রান যখন না করবেন বড়, ইউ আর নট কনফিডেন্ট। সেম দলের ক্ষেত্রে এটা হয় কি আপনি যখন জয়লাভ না করবেন বা কোনো স্পেশালি টেস্ট ম্যাচে যে একটা হারা টেস্ট ম্যাচে ড্র করে ওটা জয়ের সমান হয়, যেটা আমাদের অপরচুনিটি আসছিল আমরা কাজে লাগাতে পারিনি। এই জন্য এই টাইপের অপরচুনিটি আজকে আমরা জয়লাভ করেছি। আমি আশা করবো এখন আমার সামনে অনেকগুলো টেস্ট ম্যাচে এই জয়লাভটা ওই আবেগের জায়গাটা অবশ্যই থাকবে। 100 টেস্ট ম্যাচে আমরা জয়লাভ করেছি ওয়ার্ল্ডের 4র্থ দল হিসাবে, কিন্তু এই জয়লাভটা প্লেয়ারদের যে কনফিডেন্সটা বা দলের যে কনফিডেন্সটা ওটা আমরা অনেকখানি আমাদের হেল্প হবে বা এগিয়ে থাকবো কি আমরা জয়লাভ করতে পারি বা পরাজিত ম্যাচ আমরা ড্র করতে পারি। তখন আপনি তখনই পারবেন যখন আপনার পজিটিভ রেজাল্ট আসবে। জাভেদ, আমরা কিন্তু আমাদের 100তম ওডিআই ম্যাচটা জিতেছিলাম। এক্স্যাক্টলি, মানে 100 আসলে সেঞ্চুরি আমাদের জন্য পজিটিভ, মানে ডিসেম্বরে ছিল, ইন্ডিয়ার সাথে। আর এটি হচ্ছে মার্চে, অর্থাৎ মার্চ এবং ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে বিজয় দিবস যেমন অনবদ্য এবং স্বাধীনতা দিবস, ঠিক তেমনি বিজয় এবং স্বাধীনতার মাঝে আমরা আছি। জনাব আসিফ, আপনার কাছে আসতে চাই যে এই যে আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আমরা আজকে 2017 সাল, এখানে যে আমরা ১৭তম টেস্ট জিতলাম, এটা অবশ্যই একটা মাইল ফলক বটে। আপনি একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে বা আপনি একজন সাবেক খেলোয়াড় হিসেবেও আপনি কি মনে করেন যে এই যে টেস্টটা যে আমাদের যে জেতার যে মানে জেতার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা যদি সঠিক থাকতো তাহলে কি আমাদের এই টেস্ট জেতার যে সংখ্যা সেটি আরো বাড়তে পারতো? আর সবচেয়ে বড় জিনিস হলো আমি প্রথমে আসলে অভিনন্দন জানাই বাংলাদেশ ক্রিকেট টিমকে, তার ১৭তম টেস্টে একটা মাইল জয়লাভ করেছে, ঐতিহাসিক জয়। এটা আমাদের শুধু আমরা এখানে যে আসছি, এখানে হাবিবুল বাশার আছে লেজেন্ড ক্রিকেটার, অলসো জাভেদ ওমর বেলিম, আমি এখানে তাদের সাথে থাকতে পেরে আমি আসলে গর্বিত, প্রথম জিনিস, এবং তাদেরকে অভিনন্দন জানাই বাংলাদেশ ক্রিকেটে পার্ট হওয়ার জন্য। আর দ্বিতীয় জিনিস হলো যে আমরা ১৭ বছর ক্রিকেট খেলছি, সংখ্যার হিসাবে বা বছর হিসাবে অনেক, কিন্তু আমি যেটা বলবো যে ১৭ বছরে আমাদের আসলে আরও বেশি টেস্ট খেলা উচিত ছিল। টেস্ট ক্রিকেটটা কিছুক্ষণ আগে বাসার বলেছে আসলে এটা অ্যাডাপ্টেশনের বিষয়, এটা 15টা সেশনের বিষয়। আপনার প্রতিটা সেশন কিন্তু দোলকপিণ্ডের মতো দুলতে থাকে, ওইটাকে ধরতে হবে। ওই ধরাটা যদি কেউ ধরে ফেলতে পারে তাহলে কিন্তু জিতবে। আমরা কিন্তু দেখেন যে গোল্লার কথাতে আমি আসি, সেটা হলো যে আমরা এর আগে বেঙ্গালুরু, ওয়েলিংটন বা এগুলো টেস্টে কিন্তু আমরা কিন্তু চালকের আসনে ছিলাম, কিন্তু আমরা শেষ মোমেন্টে যে আমরা হেরে গেছি, ধরতে পারিনি, অপোনেন্ট ধরেছে। তো হচ্ছে কি আমরা যদি আরো বেশি টেস্ট খেলতাম সংখ্যাটা অবশ্যই আমাদের বাড়তো। তবে বিষয় হচ্ছে যে আমরা লাস্ট 2 or 3 ইয়ার্স আমরা কিন্তু টেস্ট ক্রিকেটটা পরিপূর্ণভাবে আমরা বুঝতে শিখেছি যে আসলে টেস্ট ক্রিকেটের সেশন বাই সেশন কি করতে হবে, আমাদের কার্যক্রমটা কি হতে হবে, আমাদের ব্যাটসম্যান বোলার ফিল্ডারদের কি করতে হবে, সেই জিনিসটা আমরা পুরোপুরি কিন্তু এখন ওয়াকিবহাল। এর আগে আমরা খেলতাম মানে মেন্টালি আমার কাছে মনে হতো যে আমরা সবসময় একটু পিছনে থাকতাম, বাট এখন কিন্তু আমরা মানে সবকিছু যখনই আমরা মাঠে নামি সমানে নামি। আর আফটার দিস উইন মানে সেই পেছনে থাকাটা কি মানসিক? হ্যাঁ, মানসিক অবশ্যই, কারণ আমরা আসলে ইউজ টু ছিলাম না। টেস্ট ক্রিকেটটাই আমাদের বুঝতে কিন্তু অনেক সময় লেগেছে, এবং 2005 জানুয়ারিতে আমরা জিম্বাবুয়েকে হারালাম, তারপরে আবার জিতে আস্তে আস্তে 2009 সম্ভবত বাসার না ওয়েস্ট ইন্ডিজে, তারপরে আবার 2012, এইভাবে আমাদের কিন্তু সময় লেগেছে। মানে দেখেন অনেক সময়ের বিষয়, কিন্তু এখন দেখেন আপনি লাস্ট 2 ইয়ার্সে আমরা টেস্ট কিন্তু ড্র করছি, এবং সবচেয়ে বড় বিষয় হলো কি জানেন, আমরা এক সময় 3 দিনের টেস্ট হেরে যেতাম, এখন আমরা হারলো 5 দিন খেলি। তার মানে কি আমরা কিন্তু উত্তরোত্তর আমাদের উন্নতির গ্রাফটা উপরে উঠেছে, এবং আমরা এই যে 5 দিন যে খেলছি এবং আমরা কিন্তু কম্পিটিশন করে খেলছি, আমরা জিতছি বা হারছি সেটা পরে, কিন্তু আমরা কম্পিটিশন করছি, এটা কিন্তু অনেক বড়। কিন্তু অন্তত 5 দিন খেলে তারপরে খেলছি আমরা, এবং আমি বিশ্বাস করি যে আফটার দিস উইন আমরা এরপরে কিন্তু সমানে আমরা নামার সময় কিন্তু আমরা সমানে থাকবো। আমি একটু জনাব সুমন আপনার কাছে আসতে চাই। এই যে পিছিয়ে থাকার যে বিষয়টা তিনি উল্লেখ করলেন, এখন এই যে মানসিক, এটা কি দৈন্যতা নাকি আসলে আমাদের উপরে আমরা আমাদের যে দেশ অর্থাৎ উন্নয়নশীল দেশ হিসেবে উন্নয়নশীল
জাতি হিসেবে আমাদেরকে খাটো করে দেখা হয়। কখনো কখনো কিন্তু এই যে ভালো করার ভেতর দিয়েও আমরা যখন টেস্টে জিতছি, মানে জিতে গেছি কয়েকটি, তখনও কিন্তু এরকম কথা এসেছে যে বাংলাদেশ ভালো করতে পারছে না টেস্টে, তার সেই টেস্টের স্ট্যাটাসটা আসলে দেওয়াটা মানে ঠিক ছিল কিনা নাকি ভুল ছিল, এই নিয়েও কিন্তু আলোচনা হয়। জি, তো এটা কি ইন্টারন্যাশনালি কোনো এই আলোচনাটা আসলে প্রথম দিকে হয়েছে। জি, বাংলাদেশ টেস্ট এটা ভুল ছিল কি রাইট ছিল, জি, এটা শুরুর দিকে হয়েছে। লাস্ট 4-5 ইয়ার্স তো এটা কিন্তু হচ্ছে না। দেখুন 2007 পরে বন্ধ। 2007 ওয়ার্ল্ড কাপের পরে বন্ধ হয়ে গেছে। আমি প্রথমে যেটা বলেছিলাম, এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল যে আমাদের প্রথম দিকে টেস্টে আমরা স্ট্রাগল করবো। একটা ছেলে বাচ্চা জন্ম হয় কি করে, সে তো প্রথমে হামাগুড়ি দেয়, সে তো উঠে জন্মানোর পর দৌড়ানো শুরু করে না, হামাগুড়ি দেয়, হাঁটা শিখে তারপরে দৌড়ানো শুরু করে। আমাদের টেস্ট ক্রিকেটটা কিন্তু তেমনই ছিল, আমরা কিন্তু প্রথমে হামাগুড়ি দিয়েছি। আমাদের জন্য খুব ডিফিকাল্ট একটা জায়গা ছিল। আমাদের আগে যে দল আমরা যাদের সাথে খেলছি তারা টেস্ট ক্রিকেট তখন 100 বছর আগে থেকে খেলছে এবং দে আর অল ম্যাচিউর টেস্ট, মানে সবকিছু। আর আমরা কিন্তু যখন টেস্ট পেয়েছি তখন কিন্তু আমরা জাস্ট 2 সিজন মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি, তারপর টেস্ট খেলা শুরু করেছি। তো আমাদের জন্য কিন্তু সবসময় ডিফিকাল্ট ছিল। দেখার বিষয় ছিল আমরা কতদিন সময় নিই। তখন কিন্তু আমাদের প্রশ্ন অনেকেই করেছে বাংলাদেশ টেস্ট ভুল ছিল, কিন্তু ভুল যে ছিল না সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে 4-5 বছরের মাথায়। কারণ আমরা তখন ওডিআইতে প্রতিষ্ঠিত হয়েছি প্রথমে, যেটা মানে অপেক্ষাকৃত সহজ। টেস্টকে কিন্তু আস্তে আস্তে আমরা ঠিক হয়েছি। মানসিক দক্ষতা আমি বলবো না, আমার মনে হয় যে এটা অনভ্যাসের কথা বলবো আর কি। আর বাকি দলগুলি কিন্তু ওরাও তো উন্নতি করছে, ওরা তো আমাদের তো অনেক বেশি এগিয়ে ছিল, আমাদের ধরতে একটু সময় লেগেছে। আর বাংলাদেশ দলকে এখন আসলে কেউ খাটো চোখে দেখে না, এখন সবাই অনেক সমীহ এবং সম্মানের চোখে দেখে। আমরা কিন্তু নিজেদের এস্টাবলিশ করতে পেরেছি। টেস্ট ক্রিকেট একটা জায়গা ছিল, হ্যাঁ অন্য ওডিআই থেকে তো একটু পিছিয়ে ছিলাম, বাট যেটা বললাম যে আমাদের নিয়মিত টেস্ট খেলতে পারি, আমরা এখানে পিছিয়ে থাকবো না। আর আমাদেরকে একটু আসিফ ভাই বললেন যে এই ম্যাচ জেতার পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সবাই টেস্ট ক্রিকেট অন্যভাবে দেখবে। তার একটা রিজন যে আমরা কিন্তু রিসেন্টলি খুব ভালো করছিলাম, বাট অবভিয়াসলি হোমে ভালো করছিলাম। তখন কিন্তু কয়েকজন সোকল বিশেষজ্ঞ আর কি, তারা কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ ঘরের মাটিতে ভালো খেলবে, বিদেশে তারা স্ট্রাগল করবে। শ্রীলঙ্কার মাটিতে কিন্তু খুব কম টিমেরই কিন্তু পারফরমেন্স ভালো, সবাই কিন্তু স্ট্রাগল করে শ্রীলঙ্কায়। যে জাভেদ কিন্তু একটু বলেন অস্ট্রেলিয়ার টিম কিন্তু 3-0 হেরে এসছে। তো শ্রীলঙ্কার মাটিতে যেহেতু শ্রীলঙ্কাকে হারানো যে কোনো দলের জন্য ডিফিকাল্ট, আমরা কিন্তু সেটা করতে পেরেছি। সো ইটস প্রুভ নাও আমাদের কাছেও বাইরের কাছেও যে বাংলাদেশ শুধু হোমে ভালো খেলে না, বিদেশের মাটিতেও ভালো খেলে। তো এখন মনে হয় ওই দৈন্যটা বলেন কিংবা ওই দিনটা ফুরিয়ে গেছে। টেস্ট কম্পার একটা বিষয় হচ্ছিল, এখন তো আসলে এফটিভিটা আইসিসি করেন না। আগে আমরা যখন শুরু করেছিলাম তখন আইসিসি রেডি করে দিত যে কে কার সাথে কখন খেলবে, এটা তো এখন আর নেই। তো এখন অনেক সময় টেস্ট ম্যাচ আপনি চাইলেও পাবেন না। অবভিয়াসলি এই 100 টেস্ট ম্যাচটা আমরা যদি এখানে খেলতে পারতাম তাহলে তো খুব খুশি হতাম না, সবাই তো চাইছিল বাংলাদেশের মাটিতেও, কিন্তু এই সুযোগটাও কিন্তু আমাদের ছিল না। কিন্তু আমরা চেয়েছি যে টেস্ট ম্যাচটা যেন মিস না করি, আমরা আসলে টেস্ট খেলতে চাই। আই থিঙ্ক বিসিবি ডুইং এ গ্রেট জব, ফ্যান্টাস্টিক জব, যে আমাদের অনেক টেস্ট খেলার আয়োজন মানে করতে পারছেন, যার জন্য কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে ভালো করা শুরু করেছি এখন। জি, এই আলোচনায় আবার আসবো ছোট একটা বিরতির পরে। সুপ্রিয় দর্শক, দেখছেন এসএটিভির রাতের আয়োজন 7 Rings লেট এডিশন। আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায়। জি, জাভেদ ওমর বেলিম, আপনি বলতে চাচ্ছিলেন যে সেদিনের সেই স্মৃতি এবং আজকের স্মৃতির ভিতরে যে গ্যাপটা রয়েছে এবং সেদিনের যে অভিজ্ঞতা এবং আজকের অভিজ্ঞতার ভিতরে অনেক পার্থক্য। অবশ্যই আমি জানি বাসার 70 রান করেছিল ফার্স্ট টেস্টে, আমি ওর দলের সদস্য ছিলাম। বাসার শিওর আমার সঙ্গে একমত হবে। সত্যি কথা ওই টেস্ট ম্যাচে আমরা একটা ঘুরেছিলাম, কেন আমরা সত্যি কথা 97 আইসিসি কোয়ালিফাই করার পর কিন্তু আমার ডেবু হয়েছিল 95-এ, বাসার আমার সাথে একসাথে হয়েছিল এশিয়া কাপে। ওই 94-95 থেকে নিয়ে 2000 পর্যন্ত আমরা অনলি 6টা ওডিআই খেলেছিলাম। আর ওই টেস্ট ম্যাচের আগে আমরা মাত্র 4টা বা 5টা আমাদের ফার্স্ট ক্লাস, ওটা ফার্স্ট ক্লাস বলা যায়, তখন ওই সময় ওটাকে পিকনিক ক্রিকেট বলা হতো। শুনতে খুব পিকনিক ক্রিকেট এমন, এখন তো আপনি খেয়াল করে দেখবেন আমাদের অ্যামিউজমেন্ট ক্রিকেট এক্স্যাক্টলি এনসিএল বিসিএল অনেক স্ট্রং স্ট্যান্ডার্ড হয়। আর উইথ সাকিব যদি যখন আন্ডার 16 ছিল, ওই নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া প্লেয়ার, ও আন্ডার 16ও রিপ্রেজেন্ট করছে দেশকে, আন্ডার 19 মেন টিমে। তো ওই সময় কিন্তু এরা যেন আমরা প্রথম টেস্ট খেলাম, টেন্ডুলকার বলেন, রাহুল দ্রাবিড় বলেন, নো ডাউট মানে ওরা মানে আমাদের জাহির খান বলেন, আমরা ওদের টেস্ট প্লেয়ার দেখতাম। তো ওই জায়গায় ওদের এগেনস্টে খেলা প্রথম টেস্ট ডিফারেন্ট ছিল। তারপর আমরা মানে ভেরি মাচ স্ট্রাগলিং করেছি 2-3-4 বছর। আর ওই সময় আরেকটা মানে অনেকখানি নেমের একটা কথা আছে, ব্যাকআপ মাইন্ড। ক্রিকেট আপনি জানেন যে মেন্টাল খেলা। ওই সময় যদি আপনি ওয়াকার
ইউনুস, সোহেব আক্তার, ওয়াসিম আকরাম, এখানে জাহির খান, ওখানে অস্ট্রেলিয়ার ম্যাকগ্রা, গ্লেসপি, তো শেন ওয়ন, মুরলীধরান, মানে যারা ছিল আপনাদের কাছে ইতিহাসের সোফার এরা লিজেন্ড। এই টাইপের প্লেয়ার হয়তো পৃথিবীতে আসবে কিনা সন্দেহ, কারণ যে অবস্থা যাচ্ছে স্ট্রাকচার ওয়াইজ, T20 বলেন বা ফরম্যাটের খেলার জন্য এত বড় বড় প্লেয়ার আসা ভেরি টাফ। তো ওদের এগেনস্টে আমাদের খেলাটা একটা বড় ব্যাপার ছিল। তো সেই জন্য আমরা ওই সময় 2-3-4 বছর স্ট্রাগলিং করে আমরা প্রথম টেস্ট ম্যাচ জয়টা আমাদের অনেক বড় পাওয়া ছিল। তারপর 2007 বাসার ক্যাপ্টেন ছিল, ওয়ার্ল্ড কাপের থেকে বাংলাদেশ ODI ভালো ক্রিকেট খেলা শুরু করলো, ওই স্ট্রাকচারে কন্টিনিউ করলো। কন্টিনিউ হওয়ার পর আজকে আমাদের 100তম টেস্ট, যেটা বললো বাসার আগে, আবেগ তো অবশ্যই থাকবে, কিন্তু আমরা এই আবেগে বেস না করে থেকে আমরা যাকে জয়লাভ করেছি এটাকে বেস করে ইন ফিউচার আমাদের ক্রিকেটটা আরো ইমপ্রুভ করা মানে হওয়া দরকার ছিল স্ট্রাকচার ওয়াইজ। তাও অনেকখানি ইমপ্রুভ করেছে NCL, BCL, কিন্তু আমরা যদি এই টাইপের কনসিস্টেন্ট পারফর্ম করি, যেটা ICC এখন করে না, কিন্তু আপনি যখন ইন্ডিয়া আমাদেরকে ইনভাইট করে না, কারণ স্পন্সরের ব্যাপার থেকে অনেক কিছু থাকে, এখন কিন্তু আপনি যখন এই টাইপের ক্রিকেট খেলা শুরু করেন, এন্ড দিয়ে কিন্তু সবই কিন্তু প্লেয়াররা যখন পারফর্ম করে, যতই আমরা এখানে কথা বলি বা ICC সঙ্গে কথা বলি, অবশ্যই একটা সম্পর্ক থাকবে ভালো, কিন্তু তার সাথে কাউন্ট হবে সবচেয়ে বড় পারফরমেন্স। তো এইটা যখন পারফর্ম করবো, তখন বাংলাদেশ আরো টেস্ট বেশিও খেলবে, আর বাংলাদেশ যখন ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করবে, তখন অটোমেটিক আমরা আমাদের ক্রিকেটটা এই টেস্টকে বেস করে অন্য ডিপার্টমেন্টটা ইমপ্রুভ করবে, আমাদের ফ্যাসিলিটিস ওয়াইজ হোক, স্ট্রাকচার ওয়াইজ হোক। কিন্তু আমরা এখানে একটু আছে, আমাদের কিন্তু অনেক দেশ শুনি যে বাংলাদেশকে যখন আমন্ত্রণ জানাচ্ছে না, বিকজ ফিনান্সিয়ালি লাভবান হয় না বাংলাদেশ খেললে। আই থিঙ্ক এখন মনে হয় সিচুয়েশনে চেঞ্জ হয়েছে। আপনি দেখেন শ্রীলঙ্কায় খেলা হচ্ছে, স্পন্সর সব বাংলাদেশের, আপনার বিলবোর্ডগুলি দেখেন সব বাংলাদেশের, টাইটেলও কিন্তু সব বাংলাদেশের। তো বাংলাদেশের নিয়ে কিন্তু কেউ, বরং বাংলাদেশের সাথে খেলে কিন্তু লাভবান হচ্ছে বলে মনে হচ্ছে। আমার মনে হয় যে এখন বাংলাদেশের সাথে কেউ খেললে, আর একটা জিনিস আপনি দেখবেন, বাংলাদেশের খেলা কিন্তু এখন দেখার ভিউয়ার্স অন্য টিমের তো অনেক বেশি, অন্য টিমের তো অনেক বেশি হয়। আমার মনে হয় যে ইন্ডিয়া পাকিস্তান খেলার এখনো হয়তো হলে অনেক বেশি এগিয়ে থাকবে। তারপরে বাংলাদেশের সাথে যখন খেলা হয়, সেই খেলার দর্শক কিন্তু কম থাকে না। আমার মনে হয় বাংলাদেশের যখন খেলা হয়, সারা ওয়ার্ল্ডে এই খেলা দেখার মানুষের সংখ্যা মনে হয় অনেক বেশি। আই হোপ পিপল আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশের সাথে খেলা আসলে লাভবান হচ্ছে দিন দিন, এবং বাংলাদেশ আস্তে আস্তে ভালো করবে আরো। সুমনকে আমি একটা লাস্ট, মানে এই যে আমাদের এখানে জয় বাংলা সিরিজ হলো যে শ্রীলঙ্কায়, এটা কিন্তু জিম্বাবুয়ে তো আমরা করেছে, আমাদের বাংলাদেশ স্পন্সর, ওয়েস্ট ইন্ডিজও করেছে, মানে লাস্ট 3-4 ইয়ার্স কিন্তু কন্টিনিউয়াসলি আমরা বাইরে, ইন্ডিয়া ছাড়া অন্যান্য দেশে কিন্তু আমরা আমাদের স্পন্সর কিন্তু করছে। আর আমাদের ভিউয়ার্স মানে স্ট্যাটিস্টিক্সলি যেটা বলে সেটা হলো যে ইন্ডিয়ার পরে সবচেয়ে বেশি ক্রিকেট পাগল জাতি হলো বাঙালি। বাংলাদেশের লোক সবচেয়ে বেশি ক্রিকেট দেখে, সবচেয়ে বেশি ক্রিকেট দেখে, এবং আজকে যে ক্রিকেটটা দেখছে এটা পরিসংখ্যানভাবে বলা যাবে না, কিন্তু মোস্ট অফ দেম কাজকর্ম বন্ধ করে সবাই খেলা দেখতেছিল। আসিফ ভাই, একটা কথা, এটা মাথায় ইন্ডিয়ার চেয়ে আমরা এগিয়ে, আমার ইন দ্য সেন্স ইন্ডিয়ায় কিন্তু ওদের লোক বলে ব্যাপার আছে, উইথ ওদের কিন্তু শুটার আছে, ওদের কিন্তু হকি দল আছে, কাবাডি দল, কিন্তু আমাদের কিন্তু প্রতিটাই মানে পুরো ক্রিকেট ঘিরে সকাল হয় মানুষের ক্রিকেট। ওই জন্য আমরা মনে হয় ইন্ডিয়ার চেয়ে আমরা এগিয়ে আছি ওই জায়গা দিয়ে। আচ্ছা, আমাদের দর্শক কয়েকটি প্রশ্ন করেছে, আমি সেই প্রশ্নগুলো নিতে চাই, এরপর আমরা আবার আলোচনা করব। সাবেক ক্রিকেটার ব্যক্তিদের আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা নেবেন, বেলাল বলেছেন এরকম, লিখেছে যে ধৈর্যের পরিচয় দিয়ে খেলেছে, এমন ধৈর্য থাকলে গঠনমূলক খেলা যাবে এবং বাকি ম্যাচগুলো জিতা সম্ভব ছিল কিনা, এই ধৈর্য যদি আগে ছিল, এরকম একটা প্রশ্ন করেছে। সেলিম কক্সবাজার থেকে বলেছেন যে যদি পরীক্ষিত একটা টিম এবং প্রকৃত একটা টিম নির্বাচন করা যায় তাহলে জয় নিশ্চিত। সেলিম কক্সবাজার থেকে। জি জনাব সুমন, আসলে কি তাহলে পরীক্ষিত এবং যোগ্য টিম নেই আমাদের? রেজাল্ট তো সেটা বলছে না। জি না, বলছে না, কিন্তু মাঝে মাঝে যখন মানে হতাশায় যখন আবেগ তো একটা থাকে, আবেগ নিয়ে আমি আই ডোন্ট মাইন্ড। মানুষ যখন অনেক আবেগ প্রবণ কিছু কথা বলে, আমি কিন্তু আসলে মনে করি না, কারণ বাংলাদেশ দলটা তো আসলে আমাদের সবারই, বাংলাদেশ সমস্ত বাংলাদেশ দলটা কিন্তু কারো একটা 16 কোটি মানুষের দল। তো এখানে একটা ওন করার ব্যাপার থাকে, তো আপনার খারাপ লাগলে আপনার ফিলিংসটা আপনি বলতেই পারেন, বাট এই পিপল নিড টু আন্ডারস্ট্যান্ড যে এইটা নিয়ে একটা প্রফেশনাল ইউনিট কিন্তু কাজ করে, ম্যানেজমেন্টে খুব প্রফেশনাল আছে যারা আমাদের সব কাজে ভাগ করেছে, আমরা সিলেক্টর আছি, আমাদের দায়িত্বটা আমরা পালন করছি। তো আর যেটাই করা হয় সেটা কিন্তু দলের প্রয়োজনে করা হয়। তো
আর দল যখন নির্বাচন করে ডেফিনেটলি ইফস অ্যান্ড ডুজ অ্যান্ড ডোন্ট থাকবে, ইফস অ্যান্ড বাট এটা সবসময় থাকবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। বাট আমাদের রেজাল্ট কিন্তু বলছে যে গত 2 বছর ধরে আমরা কিন্তু রাইট ডিরেকশনে কিন্তু যাচ্ছি। তো আর ধৈর্য, একজন বলেছিলেন দেখুন আমাদের ধৈর্য, যেহেতু আমরা ওডিআই ক্রিকেট খুব বেশি খেলি, আমাদের হ্যাঁ টেস্ট ক্রিকেট কিন্তু আমাদের ব্যাটিংটা দেখবেন মাঝে মাঝে কিন্তু আমরা একটু বেশি শর্ট খেলি কিংবা একটু ধৈর্যের পরিচয়টা কম দিই। এটা হচ্ছে বিকজ যে আমরা কিন্তু টেস্ট ম্যাচ খেলার সুযোগ খুব একটা পাচ্ছিলাম না, গত 2 বছর কিন্তু খুব বেশি টেস্ট ম্যাচ খেলিনি। আর টেস্ট ম্যাচ এমন একটা জায়গা, এই ধৈর্য তো শেখা, এটা আসলে কোনো স্কুলে শেখা যায় না, এটা খেলেই শিখতে হয়। আর এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে শিখতে হবে এটা, এবং এটা আপনি খেললেই শিখতে পারবেন। আমরা যে রিসেন্টলি কিন্তু অনেকগুলো টেস্ট খেললাম, প্রতিটা টেস্টে কিন্তু দেখবেন একটু একটু কিন্তু ইমপ্রুভ করছে, আমাদের ভুলগুলি আস্তে আস্তে মিনিমাইজ হচ্ছে। তো এই যে ধৈর্যের পরিচয় দেওয়াটা, সাকিব দেখেন একদিন ওই 4 ডেতে যে ব্যাটিংটা করলো, পরের দিন কিন্তু সে সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাটিং করেছে, বিকজ আমরা T20 ওডিআই খেলি বলে আমাদের স্টাইলটাও চেঞ্জ হয়েছে। বাট আমরা যদি নিয়মিত টেস্ট খেলি তখন কিন্তু দেখবেন যে আমাদের খেলারও অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, আমাদের যে টেস্ট যেভাবে খেলা দরকার সেভাবে ব্যাটিংটাও করছে। আর এখন কিন্তু টেস্ট ক্রিকেট কিন্তু আগের মতো নেই যে আপনি সারাদিন ডিফেন্স করবেন, সেই দিন কিন্তু পার হয়ে গেছে। এখন কিন্তু সবাই কিন্তু টেস্ট ক্রিকেটটাও, আগে কিন্তু টেস্ট ক্রিকেট হতো 2 রানস পার ওভার, এখন কিন্তু সবাই কিন্তু টেস্ট ক্রিকেটও 4 রান করে করতে চায়, এবং এই জন্য কিন্তু টেস্ট ক্রিকেট রেজাল্টটা এখন বেশি দেখতে পাবেন। তারপরেও ডেফিনেটলি টেস্ট ক্রিকেট খেলতে ধৈর্যের তো একটা ব্যাপার থাকে, সেটা আমাদের রেগুলার টেস্ট ম্যাচ খেলে সেটা আমাদের মধ্যে চলে আসবে। জি জনাব আসিফ, আপনার কাছে আমি জানতে চাই যে মাহমুদুল্লাহ রিয়াদকে যে বাদ দেওয়া প্রসঙ্গে যারা দর্শক এবং যারা সমর্থক, বাংলাদেশের ভক্ত, তাদের ভিতরে কিন্তু একটা প্রচন্ড রকমের একটা মানে হতাশার জায়গা তৈরি হয়েছিল। আমি জানি না তাদের সে হতাশা এখন কেটেছে কিনা, যদিও এখন কেটে যাওয়া উচিত। তো এই বিষয়টা যদি একটু বলতেন, তো এই সিদ্ধান্তটা বা যদি সে যদি দলে থাকতো তাহলে কি অন্যরকম হতে পারতো কিনা? আচ্ছা, এখন প্রথম জিনিস হলো যদি থাকতো, আসলে এটা তো বলা যাবে না। প্রথম বিষয় হলো যে দেখেন, এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক কথা হয়েছে। একসময় মুশফিকের রিলেটিভ হিসাবে কথা বলা হয়েছে, তার কারণে খেলা হয়। হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, আমি এখানে আমাদের নির্বাচক প্যানেলের একজন আছে, যে একটা ছেলে আউট অফ ফর্মে থাকলে তাকে কিছুদিন সময় দেওয়া উচিত, হুট করে তাকে আসলে বাদ দেওয়ার কোনো মানে নেই। এবং আমি যেটা বলবো যে বিসিবি যে কাজটা করেছে, এটা আমার কাছে আসলে আমি একটু মানে আমি নিজেই অবাক, যে এই জন্য যেহেতু আমি এখন একজন পেশাদার সাংবাদিক, তো আমার কাছে অবাক লেগেছে। এই জন্য প্রশ্নটা আপনাকে করেছি। হ্যাঁ, আচ্ছা, আমি এই জন্য বলছি যে বিষয়টা হলো যে দেখেন, একটা অফিসিয়াল ছবি দেখলাম আমরা বিসিবির বোর্ড প্রেসিডেন্টের সাথে, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ নেই। এটা কিন্তু খুব অবাক করার বিষয়। সে থাকবে বলছে, মানে এই বিষয়গুলো হয়েছে কি, যখন প্রেজেন্টেশন হয়, যখন বাইরে উন্মুক্ত হয়ে যায়, তখন হয় কি ভিউয়ার্সরা বলবে, রিডার্সরা বলবে, মানে কারণ আমাদের আসলে আবেগের আর কোথাও তো নাই। আমরা বই প্রকাশটা করে এখন ক্রিকেট দিই টোটালি। যেমন আপনি যে রিয়াদের বিষয়টা নিয়ে দেখেন, যে যেভাবে লেখা হয়েছে, এই রিয়াদকে কিন্তু ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের আগে যে রিয়াদ পরপর 2টা সেঞ্চুরি, তার আগে কিন্তু রিয়াদ কেন টিমে আসে, আবার এইটা নিয়ে কিন্তু আমরা বলেছি কেন আছে তাকে, কেন তাকে বাদ দেওয়া। আসলে বিষয় হচ্ছে কি, আমরা সবসময় ধরেন এমন একটা পর্যায়ে থাকি যে এখন একটা জিনিস বলবো, পর মুহূর্তে হয়তো প্রয়োজনের ক্ষেত্রে আমি আমার মতো যুক্তি দিয়ে আমি সেটার পক্ষে কথা বলবো। তবে সবকিছু মিলে আসলে যেটা হাবিবুল বাশার বলেছেন, যে একটা প্রফেশনাল ইউনিট আছে, তারা কাজ করে, তারা খুব ভালো জানে, টিম ম্যানেজমেন্ট ভালো জানে। কারণ ওইখানে যারা থাকেন, আমরা তো মাঠের বাইরে থাকি, আমরা 22 গজের উইকেটটা কিন্তু আমরা বুঝি না, আমরা 22 গজের উইকেটের আচরণটা কিন্তু বুঝি না বাইরের থেকে, ক্রিকেটাররা বুঝে যে ওইখানে কী হবে, এবং ইউনিটটা কিন্তু বুঝে যে ওই উইকেট দেখে যে আসলে অপোনেন্ট কী হবে, অপোনেন্টের রিড, ওইরকম একটা টিম কিন্তু তারা সিলেকশন। এবং তারা, আমি বিশ্বাস করি যে তারা পার্সোনালি বিশ্বাস করি, সেটা হলো যে তারা বেস্ট অপশনগুলোই তারা নেয়। এবং এই যে রিয়াদকে বাদ দেওয়া বা সেই জায়গায় যেখানে যে মোসাদ্দেক হোসেন সৈকতকে নেয়, সৈকত তো প্রুভ করেছে। এখন আসলে দর্শক এটা এখন কিভাবে নেবে, তবে আমরা সবসময় আসলে এই যে বাঙালি জাতি, আমরা সবসময় ধরেন সাফল্যের জন্য আমরা এবং আমরা থাকি। আমি বিশ্বাস করি যে এটা তারা মেনে নেবে, কিন্তু তারপরও মানে আমি বলবো যে যা কিছুর হবে সবকিছু সমালোচনা যাতে না হয়, সেভাবে একটা সঠিক ট্র্যাকে হওয়া উচিত। কিন্তু সেই সমালোচনার জায়গাটা যারা নিয়ন্ত্রক সংস্থা বা যারা নিয়ন্ত্রণ করছেন, এই বিষয়কে তো তাদেরকেও খেয়াল রাখা উচিত, যাতে আলোচনা না হয়। অবশ্যই রাখা উচিত। যে আমি বললাম না যে আমি আমার যুক্তি দিয়ে আমি চলবো,
আমি আমার যুক্তি দিয়ে চলবো। আমি বললাম না যে 2015 ওয়ার্ল্ড কাপের আগে আমি মাহমুদুল্লাহ রিয়াদের সমালোচনা করছি। 2015 ওয়ার্ল্ড কাপে আসার পর আমি বলছি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার, আমি না মানে আমরা বলেছি, হ্যাঁ, তাকে কেন বাদ দেওয়া হলো। আপনি দেখেন লাস্ট কিছুদিনে তার বোধহয় গত 10-15টা ইনিংসে বোধহয় কোনো 50 নেই। তো টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে চিন্তা করছে, কারণ আপনি কি একটা ছেলেকে ক্যারি করবে অবশ্যই। এখন আমি শ্রীলঙ্কায় মাটি এসে এখন আমরা হোপফুল যে আমরা সিরিজ জিতবো, তো আমার বেস্ট অপশনটাই আমি খেলাবো। তো সেই জায়গায় আমি প্রুভ করতে পারি না, সেই জায়গায় তো টিম ম্যানেজমেন্ট মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকত বা আরেকজনকে নিয়েছে। যেমন বলতে পারেন যে এখন রুবেল হোসেনকে কেন খেলা নেই, সে তো স্পিড স্টার। তাসকিনকে কেন খেলানো হলো না সেকেন্ড টেস্টে, তাকে তো কামরুল ইসলাম রাব্বিকে কেন, এগুলো কিন্তু থাকবেই। বাট আমার বিষয় যে বিসিবি ধরেন তো ক্রিকেটটার জন্যই তো তারা, এবং ক্রিকেটের সর্বোচ্চটাই তারা চাবে এবং ভালোটা চাবে, ভালোটার জন্যই তো তারা করবে। এটা বিতর্ক থাকবে ফ্রম দ্য বিগিনিং সব জায়গায়। যেমন ইন্ডিয়াতে বলা হচ্ছে কি, কোহলি দেখেন 18টা টেস্ট জেতার পরে তার টিম হেরে গেছে একটা ম্যাচ, সেখানে কি বলা হচ্ছে, কোহলির টিমে বলা হয়েছে যে রেগুলার একটা 11 খেলে না, অন্যদেরকে নিয়ে আসে, কিন্তু আবার চেঞ্জ করে নিয়ে আসে। কিন্তু এরকম থাকবেই, এই বিতর্ক এবং এরকম সমালোচনা থাকবেই। তবে আমাদের সবসময় উচিত ক্রিকেটকে ক্রিকেটের মতো বোঝা উচিত, ক্রিকেটের ভাষায় বোঝা উচিত, ক্রিকেটারদের পাশে থাকা উচিত, এবং এটার সাথে যারা টিম স্টাফ আছে তাদেরকে সাপোর্ট করা উচিত, কারণ তারা কিন্তু একটা প্ল্যান করে আগায়। তো সেই প্ল্যানকে আমাদের সাপোর্ট করা উচিত, যেন তারা তাদের প্ল্যান মাফিক কাজগুলো করতে পারে। অবশ্যই সাফল্যের জন্য তো আপনাকে সমর্থন করতে হবে, হ্যাঁ, সমালোচনা তো আপনাকে করতেই হবে। হুটহাট করে আপনি বাদ দিবেন, সমালোচনা করবেন না, কিন্তু এটার পিছনে একটা যুক্তি থাকতে হবে, আবেগ না। ওই জন্য বললাম আমি আপনাকে, ক্রিকেটটা বুঝতে হবে ক্রিকেটের ভাষায়, ক্রিকেটের কথা বলতে হবে ক্রিকেটের ভাষায়। জি, আমরা এই আলোচনায় লুবে আপনার কাছেই আসবো ছোট একটা বিরতির পরে। দেখছেন এসএটিভি রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লেট এডিশন। আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায়। জাভেদ ওমর বেলিম, আপনি আজকে এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি বাংলাদেশের যে স্ট্যাটাস, বাংলাদেশের খেলোয়াড়দের স্ট্যাটাস সবকিছু মিলে, আবেগ অনুভূতি জায়গা থেকে সবকিছু মিলে আপনি কোন জায়গাটিতে বেশি জোর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন ক্রিকেটের ব্যাপারে? তো জি, আমি মনে করি আজকে বাংলাদেশকে যেখানে দাঁড়িয়েছে, 100 টেস্ট ম্যাচ বলেন, আমরা আইসিসি কোয়ালিফাই, সবকিছু ইম্পর্টেন্ট, কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট এখানে বড় কারণ হচ্ছে আমার বাসারের সময় খুব ইম্পর্টেন্ট ছিল নির্মাণ স্কুল, আর আমাদের প্রিমিয়ার লিগটা খুব স্ট্রং ছিল উইথ আজকে যে টিমটা যেখানে বিকেএসপি। আমি মনে করি ওই জায়গাটা আমরা এখনো ওইভাবে সাজাতে পারিনি। আজকে 17 বছর টেস্ট, আমি মনে করি আমাদের স্কুল ক্রিকেট কেন আপনি সবসময় এই টাইপের এত কোয়ালিটি প্লেয়ার একসাথে পাবেন না। যদি আপনি এই দলে দেখেন, আজকে এই দল কেন আমাদের সময় আমরা কিন্তু কনসিস্টেন্ট টিম ওয়াইজ বলেন বা ইন্ডিভিজুয়াল বলেন আমরা স্ট্রাগলিং করতাম। কেন করতাম? যেহেতু আমাদের মানে কোয়ালিটি অফ, আমরা এত ম্যাচ কন্টিনিউ খেলতে পারতাম না। হয়তো কেউ 5টা করে বাদ পড়তো, আবার নতুন প্লেয়ার শুরু হতো, আবার নতুন প্লেয়ার খারাপ করতো, আবার পুরান প্লেয়ারকে নিয়ে আসো। অনেক এখন এই দল আজকে কেন এত ভালো খেলছে, তারা কনসিস্টেন্ট পারফর্মও করছে উইথ আপনার যে বাঞ্চ অফ যে 5-6টা প্লেয়ার, তারা কিন্তু মোটামুটি 8-10 বছর যাবৎ বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করছে। তারা ভেরি মাচ ম্যাচিউর। আজকে যে নিউজিল্যান্ডের সঙ্গে আমরা আপনি তুলনা করতেন, তো নিউজিল্যান্ডের হয়তো রস টেইলার কয়েকজন ছাড়া আমাদের কিন্তু সবাই 200+ ওয়ানডে খেলেছিল। ওদের কিন্তু কেউ 10টা, কেউ 20টা, ওই জায়গায় আমরা এগিয়েছিলাম। যেটা আগেও বললাম যে আমরা এক্সপিরিয়েন্স খুব দরকার। আজকে 50 ওভার্সে কেন আমরা এত এগিয়ে আছি? বিকজ আপনি যখন মানে যেটা সুমন বলেছে যে হামাগুড়ি দিবেন, আমরা কিন্তু আমাদের ঢাকার বাইরে খেলা চিটাগাং বা ময়মনসিংহ যখন খ্যাপ ম্যাচ খেলতাম 50 ওভার্স, আমাদের নির্মাণ স্কুল 50 ওভার্স, তখন টি20 ছিল না, ফার্স্ট ক্লাস ছিল না। আমরা কিন্তু আজকে আপনি খেয়াল করে দেখবেন ওই স্ট্রাকচার, বা সাকিব বলেন, হাবিবুল বাশার বলেন বা তামিম ইকবাল বলেন, সবাই কিন্তু 50 ওভার্স খেলে ইউজ টু ছিল। এখন লাস্ট 7-8 ইয়ার্স আমরা আমাদের ফার্স্ট ক্লাসকে ইম্পর্টেন্ট দিচ্ছি। তারা ম্যাচুর হয়ে গেছে টি20 বা 50 ওভার্স খেলে, তারা কিন্তু যেন টেস্টে গিয়ে পারফর্ম করছে। আমি মনে করি এই একটি জায়গায় আমাদেরকে খুব দ্রুত, আমি অনেক আগেও বলেছি যে আমাদের একটা প্ল্যান থাকা উচিত। কেন অ্যাজ লং এজ বাংলাদেশ যে পর্যন্ত আছে, বাংলাদেশ ক্রিকেট খেলবে, টেস্ট ম্যাচও থাকবে, হয়তো কম হবে, টি20 থাকবে, ওয়ানডে থাকবে। আপনি টি20 বা ওয়ানডে তখনই ইমপ্রুভ করবেন যখন আপনি স্কুল ক্রিকেট বলেন, এটাকে ইম্পর্টেন্ট দিতে হবে। আজকে কিন্তু এই যে থ্যাঙ্কস টু বিকেএসপি, প্রিমিয়ার লিগ যেমন ইম্পর্টেন্ট, আর বিকেএসপিও, আর আমাদের নির্মাণ স্কুল, আমিনুল ইসলাম বুলবুল বলেন, মেরাব হোসেন অপি বলেন, সবাই কিন্তু তখন নির্মাণ স্কুলে খুব স্ট্রং ছিল উইথ আমাদের প্রিমিয়ার লিগ।
কিন্তু আমি মনে করি এই জায়গাটা আমাদের আরেকটু মানে মানে ক্রিকেট আমরা কিছু হলে ক্রিকেট বোর্ডের উপর ডিপেন্ড থাকি। আগে কিন্তু আমাদের সময় বাচ্চাদের সময় আমরা খ্যাপ ম্যাচ খেলতে যেতাম, ওটাও কিন্তু খুব মানে স্ট্রং একটা ওরা 4 জন নিয়ে আসছে ঢাকা থেকে, অন্য দল 4 জন নিয়ে আসছে, ওটা একটা কম্পিটিশন। এখন ওই বরিশাল বলেন বা কুমিল্লা বলেন ক্রিকেট বোর্ড জন্য ওয়েট করে যে কবে ওর অনুদান দিবে আর কবে খেলবে। এটা হওয়া উচিত না। ক্রিকেট বোর্ড যদি স্কুল নিয়ে মাথা কামায়, আমি অবশ্যই মাথা কামায়, কিন্তু আরেকটু কোয়ালিটি ভাবে আমি মনে করি এই জায়গাটা ইমপ্রুভ করা দরকার। হাবিবুল বাশির সুমন, আমি কথার রেশ ধরে বলতে চাই, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে অনেক কিছু করছে, অনেক কিছু দিয়েছে, সেটা আমরা যেমন জানি। আসলে মানুষের কিন্তু চাওয়ার তুলনায় তার যে সক্ষমতা বা তার সে পূর্ণতা সবসময় কিন্তু গ্যাপ থাকে। এই জন্যই কিন্তু মানুষের চাহিদাটা অসীম, প্রাপ্তিটা সে তুলনায় যায় না। তো এই যে বিভিন্ন স্কুলিং যে প্রোগ্রামগুলো বা এই যে ভালো ভালো খেলোয়াড় যে তুলে আনার যে প্রক্রিয়া, বাংলাদেশের মানুষ সকালে ঘুম থেকে উঠে খেলে, ছুটির দিনে ব্যস্ততম রাস্তায়ও আমরা দেখেছি যে কি পরিমাণে উন্মাদনা থাকলে পরে তারা সেখানে কিন্তু খেলছে। তো আজকে এই যে মানে খেলার যে তারুণ্য, এই তারুণ্য ধরে রাখতে গিয়ে আপনার শুধু কি মানে খেলার প্রতি নজর দিচ্ছেন, নাকি বিভিন্ন জায়গায় যে মাঠগুলো ছিল সে মাঠগুলো উদ্ধার করে সেই মাঠগুলো পুনর্গঠন করে বিসিবির পক্ষ থেকে এরকম কোনো কি উদ্যোগ আপনারা নিয়েছেন কিনা? দেখুন, ওই আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, মাঠগুলি কিন্তু দখল হয়ে মানে মাঠ থাকছে না। ইনফ্যাক্ট আমি আমার দেশের বাড়িতে, আমি তো বড় হয়েছি ঢাকার বাইরে কুষ্টিয়াতে, তো আমাদের পাড়ায় কিন্তু অনেকগুলি মাঠ ছিল ছোটো ছোটো, আমরা ফুটবল খেলতাম, সবই খেলতাম আমরা আমাদের, এবং মাঠ ছিল, কলেজের একটা মাঠ ছিল কুষ্টিয়া কলেজের, সেই মাঠে প্রচুর খেলা হতো, আমরা সারাদিন খেলতাম। ওই 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 মাঠগুলি কিন্তু এখন যে আমি দেখি না, ম্যাক্সিমাম মাঠ কিন্তু বন্ধ হয়ে গেছে, 2-1টা মাঠ, মফস্বলে কিন্তু মাঠগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এখন পয়েন্ট ইজ, এটা কিন্তু ক্রিকেট বোর্ডের কাজ না। ক্রিকেট বোর্ড কিন্তু মাঠ পুনরুদ্ধার করে ওইখানে ক্রিকেট খেলাতে পারবে না। ক্রিকেট বোর্ড যেটা করে, যদি কোনো স্টেডিয়াম ক্রিকেটের জন্য ডেডিকেটেড হয় সেখানে কিন্তু ক্রিকেট বোর্ড ইনভেস্টমেন্ট করে। কারণ ক্রিকেট বোর্ড এমন কোনো মাঠ ইনভেস্টমেন্ট করবে না যেখানে ক্রিকেট বোর্ড ইনভেস্টমেন্ট করবে ফুটবল খেলা হবে, তাহলে তো আর লাভ হলো না। ক্রিকেট বোর্ড কিন্তু ক্রিকেট বোর্ডের জায়গা থেকে সব কিছু করছে। আমাদের এজ লেভেলে কিন্তু প্রচুর কাজ হয়, এবং এজ লেভেলের কাজটা কিন্তু খুব ভালো কাজ হচ্ছে এখন। আমাদের আন্ডার-14 একটা টিম আছে, আন্ডার-16 আছে, আন্ডার-17 আছে, আন্ডার-19 আছে, এখান থেকে কিন্তু এখানে খুব ভালো কাজ হচ্ছে, এবং রিক্রুটিংটা মনে খুব ভালো হয় এখন। সারা বাংলাদেশ থেকে কিন্তু রিক্রুট করা হয়, যার জন্য দেখবেন যে আমাদের পাইপলাইনের ইয়াং খুব ভালো ছেলে আসছে। কিছু ইয়াং ট্যালেন্ট আছে আমাদের হাতে আছে, ওরা ভবিষ্যতে খুব ভালো করবে যদি ওরা সঠিক পথে থাকে। এবং এটা হচ্ছে কারণ আমাদের পাইপলাইনে কিন্তু খুব ভালো কাজ হচ্ছে। এবং ক্রিকেট বোর্ড কিন্তু কখনোই, যখন কোনো ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়, কোনো প্রোগ্রাম আছে, সেখানে কিন্তু কখনোই কার্পণ্য করে না। ক্রিকেট বোর্ড স্পেন্ড লট অফ মানি যখন কোনো প্রোগ্রাম চলে বা কোনো প্রোগ্রাম, এবং এই ডেভেলপমেন্ট বলেন, এইচপি বলেন, এখানে কিন্তু ক্রিকেট বোর্ড প্রচুর বিনিয়োগ করে থাকেন, যেটা আসলে অনেকে হয়তো জানেন না। যার জন্য কিন্তু দেখবেন আমাদের ইয়াং প্লেয়ার অনেক উঠে আসছে সময় সময়, যেটা আসলে সবার। ক্রিকেট বোর্ডের কোনো অর্থের কোনো সমস্যা নেই, অর্থের কোনো সমস্যা নেই। এবং ক্রিকেট বোর্ড যখন অর্থের সমস্যা থাকুক না থাকুক, যখন অর্থ খরচ দরকার হয় ক্রিকেটিং পারপাজে, ডেভেলপমেন্ট পারপাজে, ক্রিকেট কিন্তু সবসময় করে থাকেন, যেটা আসলে খুব বেশি দরকার। যেটা যাবতীয় বললেন, আমিও ফিল করি আমাদের খেলার মাঠগুলি বন্ধ হচ্ছে, আমাদের ছেলেরা কিন্তু খেলার সুযোগ পায় না। আমি ঢাকা শহরে কিন্তু আপনি দেখেন আমাদের বাচ্চারা আমরা মাঠে যেতে বা আশেপাশে কিন্তু মাঠগুলি নেই। এটা কিন্তু আসলে আমার মনে হয় যে সবার নজর দেওয়া উচিত, ইনাফ প্লেইং গ্রাউন্ড। তাহলে তাকে ক্রিকেট খেলতে হবে বলে তাই না, আমি ব্যক্তিগত মনে করি যে সবাই সব স্পোর্টস খেলুক, যেটা সে ভালো হবে সে সেটাই খেলবে। বাট আমাদের মাঠগুলি আসলে সবসময় মাঠের জায়গায় রাখা উচিত। মানে মাঠে যদি না থাকে তাহলে তো সেক্ষেত্রে ওই দেশের বাইরে গিয়ে খেলা সম্ভব না। কিছু হয়ে গেছে, আমরা ক্রিকেট বোর্ডে যেমন যেটা বললাম, আমরা মানে শুনতে একটু অন্যরকম খ্যাপ ম্যাচ বলতাম। খ্যাপ ম্যাচ কিন্তু আগে মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা এটা আমরা ময়মনসিংহ বলেন, কুষ্টিয়া বলেন, সব জায়গায় আমরা খ্যাপ খেলতাম। ওই খ্যাপটা এখন নাই, একদমই বন্ধ হয়েছে। ওরা শুধু ডিপেন্ড করে ক্রিকেট বোর্ড, মানে বড় লোক ওদের ডিপেন্ড করে থাকে, আগে কিন্তু এটা ছিল না। এটাকে একটু মানে হয়তো মাথা ঘামাতে হবে। কেন কখন জাতীয় লিগ হবে, বরিশাল ডিভিশন বা ওর ওয়েট করবে, অবশ্যই তারা ওয়েট করবে, কিন্তু তাদেরও কিছু নৈতিক দায়িত্ব আছে গভর্নমেন্ট তরফ থেকে। ওটা কিন্তু খুব এখানে ক্রিকেট বোর্ড দিয়ে, যেটা সুমন বললো, সব জায়গায় গিয়ে তারা ফুটবলও খেলা হয়, ওখানে হকি খেলা হয়, বা দাবা বলছি কাবাডি হয়, সব কিছু। ওখানে কিন্তু ক্রিকেট ইনভেস্ট করবে না, কারণ ক্রিকেট
মানে সো ফার ভেরি হেলদি ক্রিকেট বোর্ড। আপনি যদি খেয়াল করে দেখবেন আমাদের দাবারু জিয়া ভাই ওনার টিকিট নিয়ে সমস্যা আছে, ক্রিকেট বোর্ড দিয়েছে, ক্রিকেট বোর্ড ওই দিকটা খুব এগিয়ে আছে। কিন্তু সবকিছু আমরা করি ক্রিকেট বোর্ডের উপর ডিপেন্ড করি। এটা মাথায় রাখতে হবে, আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজে কিছু কাজ থাকবে, এটা আসতে হবে গভর্নমেন্ট তরফ থেকে, তখন কিন্তু আমাদের ক্রিকেট আরো উন্নত হবে। কিন্তু আমরা এখন টোটালি পুরা ক্রিকেট বোর্ড কবে আমাদেরকে অনুদান দিবে, কবে আমরা খেলবো, এটা হওয়া উচিত না। কারণ আমাদের সময় কিন্তু এটা ভেরি স্ট্রং ছিল। আমরা যখন মানে আপনি বলতে চাচ্ছেন যে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে না, এটা গভর্নমেন্টের চিন্তা করতে হবে মাঠের ব্যাপারটা। ধরেন আপনার বরিশালে অনেক জায়গা আছে, আমি বলছি না স্টেডিয়াম, কারণ ক্রিকেট বোর্ড ক্রিকেটের স্টেডিয়াম বানাবে, ওখানে ইনভেস্ট করবে, কিন্তু খোলা মাঠ যেটা বলছে সেটা বাফুফে নজর দিবে হয়তো ফুটবল খেলার প্রতি। এক্স্যাক্টলি, যেহেতু আপনার ঢাকা শহরে আমরা কমন মাঠ যদি না থাকে, আমরা দেখেছি বড় মাঠ হলে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা পার্ট করে সব খেলাই হয়। আজকে যদি এক পাশে ফুটবল খেলা হচ্ছে, আরেক পাশে ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে, আজকে সুমনের ছেলে কোথায় খেলবে, আমার ছেলে কোথায় খেলবে? একদম সুমন যদি তাকে আবানি মাঠ নিয়ে যাবে, নাহলে কলাবাগান মাঠ। আমার ছেলেকে আমি হয়তো পুরান ঢাকায় থাকি, হয় বুয়েট মাঠে নিয়ে যাবো, ওইটাই তো। কিন্তু সাধারণ আরো সবার ছেলেরা খেলবে না, যেটা সুমন কুষ্টিয়াতে খেলেছে, মাশরাফি নড়াইলে খেলেছে, ওই সাতক্ষীরা খেলেছে। ওই জায়গাগুলো আপনাদেরকে একটু আমি মনে করি একটু মাথা ঘামাতে হবে গভর্নমেন্ট লেভেল থেকে বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে, যেটা ওইটা হলে কিন্তু বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে কিন্তু আমরা করছি, আমরা তো অবশ্যই করছি। মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি একটা জিনিস ফ্যাক্ট, সেটা হচ্ছে আল্লাহর রহমতে আমাদের দেশে ন্যাচারাল ট্যালেন্টের কোনো অভাব নেই। এক্স্যাক্টলি, ন্যাচারাল ট্যালেন্টের কোনো অভাব নেই। আমাদের আছে, কিছু একটা আছে আমাদের উপরে, এবং দেখবেন যে যেভাবে হোক খেলার কিন্তু উঠে আসছে, এবং যেহেতু এখন প্রচুর ছেলে খেলে, আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো ইন ফিউচার। আমি একটু অ্যাড করছি, যেটা বলি ন্যাচারাল ট্যালেন্ট। আপনি যদি বাসার আমার সঙ্গে একদমই একমত হবে, কেন যদি আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইন্ডিয়ার আপনি যদি স্ট্রাকচার দেখেন, আমরা যে ক্রিকেট খেলছি বাংলাদেশ ক্রিকেট দলে আজকে ভালো খেলছে বলে বলছি না, খারাপ খেললে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। কারণ হয়তো সাধারণ পাবলিক মনে করে যেমন এত প্রাইম মিনিস্টার এটা দিচ্ছে, ওদেরকে অভ্যাস নষ্ট, এটা খুবই দুঃখজনক। কিন্তু কারণ আজকে ওরা ডিজার্ভ করে বিদায় কিন্তু প্রাইম মিনিস্টার দিচ্ছে বা বোর্ড প্রেসিডেন্ট দিচ্ছে। আমাদেরকে মাথায় রাখতে হবে আজকে ক্রিকেট কিন্তু 97 আইসিসিতে আমরা ক্যাম্প করতাম, আমরা কিভাবে স্ট্রাগলিং করেছি সুমন জান আমরা জানি। আজকে ওরা এটা ডিজার্ভ করে বলে কিন্তু হচ্ছে। তো এটা ডিজার্ভ করে, যেটা বললো ন্যাচারাল ট্যালেন্ট, ন্যাচারাল ট্যালেন্ট আপনার মিনিমাম স্টেজ দিতে হবে, খোলা মাঠ। আমি স্টেডিয়াম চাচ্ছি না, সেটা বরিশালে হতে পারে, সেটা ময়মনসিংহ হতে পারে, সেটা চিটাগাং, মানলাম আমি ঢাকা শহরে 64টা জেলায় হতে পারে, এবং আছেও। ওটা তো ক্রিকেট বোর্ড গিয়ে এটা মাথা, ক্রিকেট বোর্ড মাথা খাবে আমি অমুক জায়গায় মানিকগঞ্জে স্টেডিয়াম করবো বা ওখানে স্টেডিয়াম করবো, এটা মাথা খাবে। সম্পূর্ণ ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি নজর দিতে হবে। এটা হচ্ছে বা গভর্নমেন্ট। আসিফ ভাই, আপনার কাছে আমি আসবো, কয়েকটি কমেন্টস এসেছে প্রশ্ন আকারে, হয়তোবা আমি একটু সেগুলো পড়বার চেষ্টা করছি। সুভাষিস বলেছেন যে আলামিনকে খেলানো যায় কিনা, সুভাষিসকে না রেখে আলামিনকে খেলানো যায় কিনা। আরাফাত হোসেন বলেছেন যে আমার কোশ্চেন সুমন ভাইয়ের কাছে, ওয়ান ডে ক্রিকেটে শুভাগত হোমকে কেন নেওয়া হলো? তার পারফরমেন্সে এমন তো কিছু নেই যা নাফিজ নাসিরকে হার মানায়। দীপক মজুমদার বলেছেন যে স্বাধীনতার মাসে কলম্বো টেস্ট ম্যাচে জেতা আবারও দেখালো আমরাও পারি। হ্যাঁ, আপনার সাথে শর্মিলা আমরাও বলতেছি যে আমরাও পারি। তুহিন বলছেন যে বিসিবি শুড কিপ দিস টিম ফর টেক্সট এক্সেপ্ট শুভাশিস রয় অ্যান্ড লিটন দাস। হোয়াট ডু ইউ থিঙ্ক সুমন ভাই? আরো কয়েকটি আছে, আমি একবারে পড়ে নেই। খোকা শিমুলতলি বাসীর পক্ষ থেকে ১৭তম টেস্ট বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছেন। নোমান ভুরুঙ্গামারি থেকে লিখেছেন আপনি যে ইমোশনাল ক্রিকেট না খেলে প্রফেশনাল ক্রিকেট খেলাতেই জয় আসে। সেলিম কক্সবাজার থেকে আবারও ধন্যবাদ দিয়েছেন বাশার ভাই, বেলিম ভাই, আপনাদের সবাইকে। জি, আগে আসিফ ভাইয়ের কাছে আসি। জি, আচ্ছা, এখানে আমাদের দর্শকদের অনুভূতির কথা নিশ্চয়ই আপনি শুনেছেন, আমরা একদম শেষ প্রান্তে আছি, যদি একটু সংক্ষেপে বলতেন। তা তো অবশ্যই। ধরেন আমি একটা কথা বলি, আমি প্রথম কথাটা হলো যে গোল্লার একটা কথা বলি যে মাঠের বিষয়। মাঠ আসলে সুমন যেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের আসলে না, মাঠটা হলো জাতীয় ক্রীড়া পরিষদের। জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন জেলায় মাঠগুলো করে, সেইখানে তারা ধরুন ওইখানে যে সংগঠকগুলো আছে, যে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনগুলো আছে, স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলো, তারাও এটারে ভাগ করে নেবে কে কিভাবে খেলবে। আমি গুল্লোর কথা একেবারে 100% যে তারা ওয়েট করে ক্রিকেট বোর্ড কখন টাকা দিবে। বাট আগে যেটা গুল্লু বলছিল খ্যাপ, তখন সেখানে রেগুলারলি ক্রিকেট লিগ হতো, এবং ওই লিগগুলো আসলে জমজমাট লিগ হতো। বাইরের থেকে সুমন যেমন কুষ্টিয়ার থেকে ক্রিকেট খেলতে ঢাকায় আসতো, সুমন যেত তার টিম কলিগ বা ভালো পারফর্মার নিয়ে,
এবং অন্যরা উজ্জীবিত হতো। এবং আগে কিন্তু মানে খেলোয়াড়রা মুভিং এর উপরে থাকতো। হ্যাঁ, আমি এটা বলতেছি যে এতে হয় কি ক্রিকেটটা অনেক বেশি সম্প্রসারিত ছিল, এখনো যে সম্প্রসারিত না, খেলার জায়গা কমে গেছে, পরিধিটা কমে এসেছে। পরিধি কমে এসছে। আসলে ঘটনা হচ্ছে যে আপনি এটা একটু অন্য দিকে থেকে আসতে হবে, সেটা হলো যে সবাই আয় ইনকাম বা যা কিছুর জন্য সবাই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে এবং ঢাকায় বিজনেসটা এমনভাবে স্প্রেড হয়েছে নানানভাবে, যার জন্য মাঠের পরিধি, এখন আমার একটা খোলা জায়গা ছিল আমার বাড়ি 10 কাঠা জায়গা, এখানে ব্যাডমিন্টন খেলা হইতো বা ক্রিকেট খেলা হইতো, এখন আমি এটা অ্যাপার্টমেন্ট বিজনেস করব, বন্ধ হয়ে গেল। এখন আমার নিজের ছেলেরই আমি খেলাইতে পারছি না, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো হয়েছে কি কিছু লিমিটেড জায়গা আছে, যেমন কোনো কলোনিতে দেখবেন আপনি যে মাঠ ছিল, এখন আমি যাই দেখি যে কলোনিতে আমি ছোটবেলায় বড় হয়েছি, আমার মতিল টিএনডি কলোনি, ওই মাঠ এখন ঠিক আছে, ওইখানে খেলতে দেওয়া হয় না। আরেকটা মাঠে আমি ফুটবল খেলেছি সুমন, সেই জায়গায় এখন 6টা বিল্ডিং করছে, ক্রিকেট টোটালি বন্ধ, মতিঝিলে খেলা ফুটবল বন্ধ। তো এগুলো হচ্ছে কি ধরেন এগুলো নিজের থেকেই আসতে হবে। ওই যে বাসার জন্য আমাদের কিন্তু ন্যাচারাল ট্যালেন্টের শেষ নেই, এভাবেই কিন্তু উঠে আসবে। হ্যাঁ, ঢাকা শহর থেকে ঢাকার বাইরে অনেক বেশি স্প্রেড। আর আমাদের দর্শকরা যেগুলো বলেন ধরেন বলবে, আবেগ তো আবেগ দ্বারা চালিত, এবং বলবে তারা তাদের মতো করে বলবে, কিন্তু আমি কিন্তু সেই কথাটা বলবো সব কিছুর মূলে আবেগ তো থাকতেই হবে। আপনাকে আগায় যেতে হলে আবেগ থাকতে হবে, নাহলে আপনি পিছিয়ে যাবেন। আপনাকে প্রফেশনাল হইতে হবে, সেটা অবশ্যই থাকতে হবে। এবং আমাদের ক্রিকেটটা আজকে 17 বছরে যে জায়গায় আসছে, আমি বলবো যে প্রফেশনাল ইউনিটটা কাজ করেছে, আবেগই আমরা জাতীয় আমরা সাপোর্ট করেছি। আমাদের সব কিছুর সাপোর্টের জন্য আমাদের ক্রিকেটাররা কিন্তু দুঃসাহসী হয়েছে মার্চ করার জন্য, এবং এই দুঃসাহসী হয়েছে বিধায় কিন্তু আমরা এই জায়গায় এসেছি। এবং আমি বিশ্বাস করি যে এখন যে প্রফেশনাল ইউনিটটা কাজ করছে এবং তারা যেভাবে কাজ করছে, যে প্ল্যান ওয়াইজ কাজ করছে, হয়তো 2 বছর না 10 বছর পর আমরা কিন্তু টপ 3 টিমে থাকবো, আমি এটা বিশ্বাস করি। জি, আপনার কথা শুভ হোক, তেমনটাই প্রত্যাশা করছি। জনাব সুমন, অনেকগুলো প্রশ্ন ছিল আপনাকে ঘিরে। শুভাগত। সিলেকশন নিয়ে, জি, সিলেকশন আলামিনকে খেলানো যায় কিনা, সুভাষিস যায় কিনা, কয়েকটা প্রশ্ন আসছে। দেখুন, আমরা মাঝে মাঝে আসলে এই যেটা বললাম যে আবেগপ্রবণ, মাঝে মাঝে ফ্যাক্টস করে ধরতে চাই না কিংবা ধরতে চাই না। একটা ছেলে আপনি প্রথমে একটা টেস্ট ম্যাচ খেলে সেই 5 উইকেট দিতে পারবেন না, ম্যাচিউরটা এক্সপিরিয়েন্স কিন্তু খুব দরকার হয়, সেটা কিন্তু আস্তে আস্তে আসে। আমার মনে হয় যে আমরা যে এই টেস্ট ম্যাচটা জিতেছি তার পিছনে অনেক মেজর একটা কারণ ছিল আমাদের প্রথম দিনের ওপেনিং স্পেলটা। সুভাষিস খুব বেশি উইকেট পায়নি, মুস্তাফিজও খুব বেশি উইকেট পায়নি, বাট ফার্স্ট স্পেলে যে বোলিংটা করেছে সেটাই মনে আমাদের এই টেস্টের টোনটা সেট করে দিয়েছিল। আমি 50টা টেস্ট ম্যাচ খেলেছি, বাকি 50 টেস্ট ম্যাচের সিংহভাগই দেখেছি, আমি এমনি খেলা প্রচুর দেখি। আমি বাংলাদেশের এত ভালো ওপেনিং স্পেল আসলে টেস্ট ম্যাচে খুব বেশি দেখিনি, খুব বেশি। এবং এই টেস্ট ম্যাচটা কিন্তু আমরা যে ওদের শুরুতে যে 4 উইকেট ফেলে দিয়েছিলাম লাঞ্চের আগে, সেখানে মনে আমরা টেস্ট ম্যাচে জিতে পেরেছি। সুভাষিস খুব বেশি উইকেট হয়তো পায়নি, বাট ও যে প্রেশার ক্রিয়েটটা করেছিল সেই জন্য কিন্তু অন্যদিক থেকে উইকেটটা পড়েছে। সো দিজ আর ইম্পর্টেন্ট ফ্যাক্টস যে কোনো টিমের জন্য। একটা ছেলে হয়তো অন্যদের থেকে কম উইকেট পেয়েছে, হয়তো দেখতে হয়তো খারাপ লাগছে, ডাজন্ট মিন যে তাকে সরিয়ে আবার নতুন একজন কেন, আবার নতুন একজন কেন। দেখুন, টিম ম্যানেজমেন্ট যাকে নেয় তার পিছিয়ে একটা কিছু না কিছু কাজ থাকে, কোনো একটা চিন্তা ভাবনা থাকে, যার জন্য তাকে দলে নেওয়া হয়। হোমের ব্যাপারটা আসে, আমাদের একটা প্ল্যান আছে, আমরা মিরাজকে এখনই টেস্ট ওডিআই খেলাতে চাচ্ছি না। মিরাজ কিন্তু, মেহেদী মিরাজ কিন্তু ওডিআই টিমে থাকে না। ইজ কেপেবল, ইজ মোর দ্যান কেপেবল টু প্লে ওডিআই ম্যাচেস, বাট আমরা চাচ্ছি যে ওডিআই খেলে যেটা হয় যে ওর ওই বলটা একটু হয়তো একটু ফ্ল্যাট বল করতে হবে, মানে ফ্লাইটটা কম দিতে হবে, যেটা ওডিআই ফর্মেটে যেটা করতে হয়। তা আমরা চাচ্ছি যেহেতু ওকে আর একটু টেস্ট ম্যাচ, ইজ স্টিল ইয়াং, ইজ অনলি 20 বছর বয়স মাত্র, আমরা চাচ্ছি ও যেই বলটা টেস্টে করে থাকে, যে একটু ফ্লাইট দিয়ে বল করা, টার্ন করার চেষ্টা করা, ওর এই বোলিংটা যেন এখনই নষ্ট না, ওডিআই খেলতে নষ্ট না হয়। চিন্তা ভাবনা কিন্তু আছে, বিরাট যে ওডিআই খেলে না, এর পিছনে কিন্তু অনেক অনেক চিন্তা ভাবনা আছে, যে আমরা চাই ওখানে টেস্ট খেলুক, ওর যে বোলিংটা, ওই বোলিংটাও শিখুক, আরটা শিখুক, তারপরে পরিশীলিত হোক, তারপরে এখন ওডিআইতে খেলে একটা রিস্ক থাকে ওর ওই বোলিংটা হারিয়ে যাবে, তখন আমাদের টেস্ট ম্যাচে কিন্তু আমরা ওই মিরাজকে পাবো না। এই জন্য কিন্তু মিরাজ হোমকে নিয়ে আছে, আমাদের একটা অস্পিনার দরকার। আমাদের এই মুহূর্তে আসলে তেমন কোনো অস্পিনার নেই হাতে, যেহেতু মিরাজ খেলছে না, ওই যুক্তিতেই কিন্তু হোম আসছে। হি ইজ এ রেগুলার বোলার দেন আদার্স। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আসবার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, 100তম টেস্ট জয়ের যে স্মৃতি এবং ভালো লাগা, সে ভালো লাগা অটুট থাকুক, এবং এই জয়ের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা সারা বিশ্বকে জানান দিতে চাই যে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার যে কতটা জনপ্রিয় এবং কতটা শক্তিশালী।